এখান থেকেই আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। কৃষ্ণনগর চ্যানেল রোড থেকে রওনা দিলাম। জায়গাটির নাম চৌরাহা, এখান থেকে স্টার্ট করলাম আর কি। এখান থেকে ঘড়ির মোড় হয়ে, ঘড়ির মোড় থেকে ডান দিকে সদর হয়ে রেজিস্ট্রি অফিসের পাশ দিয়ে যে সোজা রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে সোজা NH-12 ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়ব। এতে আমার প্রোগ্রাম আছে, আর আমি যাচ্ছি পলাশী মনুমেন্টটা দেখব বলে সেখানে যাচ্ছি। কৃষ্ণনগর ঘড়িমোড় তারা 2024-এ উত্তীর্ণ হয়েছেন, তারা নাম নথিভুক্ত করবেন এবং আমরা চাই কৃষ্ণনগর সদর পার করে হাই রোডে চলে যাচ্ছি। হাই রোডের রাস্তায় কৃষ্ণনগর কালেক্টরি মোড়, কৃষ্ণনগর কালেক্টরি মোড় থেকে সোজা 34 নম্বর জাতীয় সড়ক বা NH-12 রুট ধরে সোজা পলাশী। বাঁদিকে কালেক্টরি, সাবওয়ের নিচ দিয়ে বেরিয়ে যাব। সামনেই সাবওয়ে, এই সাবওয়ের নিচ দিয়ে ডান দিকে চলে যাব, আর ডান দিকে চলে গেলেই NH-12, একদম একই রাস্তা। এই রাস্তাতে সোজা একদম শিলিগুড়ি অবধি নর্থ বেঙ্গল চলে যাওয়া যায়, কিন্তু আমার গন্তব্য হচ্ছে পলাশী মনুমেন্টটা দেখবার ইচ্ছা। জলঙ্গি নদী পার হয়ে যাচ্ছি। কৃষ্ণনগর থেকে পলাশী মনুমেন্ট অবধি মোটামুটি 60 কিলোমিটার কি 2-1 কিলোমিটার কমই হবে, হয়তো দেখা গেল 57-58 কিলোমিটার রাস্তা আছে। আর চৌরাহাট থেকে যেহেতু রওনা দিয়েছি আমি, চৌরাহাট থেকে কৃষ্ণনগরের NH-12-তে যে রাস্তাটা উঠলাম, তাতে মোটামুটি আরও 2 কিলোমিটার ধরলেও 2-3 কিলোমিটার, এই টোটাল 60 কিলোমিটার রাস্তা আমাকে আজকে রান করতে হবে। জলঙ্গি নদীটা পার হয়ে চলে এলাম। মালদা 211, ডালকোনা, বহরমপুর 85। এখান থেকে পলাশী অবধি যেতে আর ডানে বাঁয়ে কোথাও রাস্তা নেই, সোজা রাস্তা। পলাশী যেয়ে আবার আমাকে বাঁদিকে যেতে হবে, বাঁদিকে ঢুকতে হবে আর কি। সোজা চলে গেল NH-12, আর পলাশী মনুমেন্ট যেটা আছে সেটা হচ্ছে বাঁদিকে।
এখানেই টোল প্লাজা আছে, সেটারই সিগন্যাল দেখাচ্ছে। আমার ডান দিকে ফরেস্টটা মোটামুটি বড় ফরেস্টই আছে, তবে সামনে রয়েছে বেথরুরি ফরেস্ট, আর এটা হচ্ছে কৃষ্ণনগরের আন্ডারে বোধহয়, কৃষ্ণনগর আন্ডারে এই ফরেস্টটা, আর ওটা বেথরুরি আন্ডারে ফরেস্ট। এখানে পুরো রাস্তার ভিডিওটা দেখাবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে, কাজেই যতটা দেখানো সম্ভব ঠিক ততটাই দেখাবো। আর বেশি বড় করে ভিডিওটা বড় করে কোনো লাভ নেই, চেষ্টা করে যতটা ছোট রাখা যায়। কাজেই মাঝখানে অনেকটা জায়গা হয়তো নাও তুলতে পারি। যাওয়ার রাস্তা, যদি কেউ মায়াপুর যেতে চায় তাহলে বাঁদিকে যে রাস্তাটা আছে, মায়াপুর লেখা আছে সোজা বহরমপুর, আর বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে মায়াপুরে যাওয়ার রাস্তা। যেহেতু আমি পলাশে যাবো, সোজাই আমাকে যেতে হবে। অনেক দিন ধরেই আমার খুব ইচ্ছা ছিল যে আমি পলাশী মনুমেন্টটা দেখব, যেখানে এত বড় একটা যুদ্ধ হয়েছে। ছোটবেলা থেকে শুনে আসছি যে পলাশীর যুদ্ধ, ইতিহাসের বই পড়লে খালি পলাশীর যুদ্ধ কথা লেখা থাকতো, কিন্তু দেখবার সৌভাগ্যটা হয়নি। আজকে সেই দেখবার জন্য সেই জায়গাটা যাচ্ছি, কি অবস্থায় আছে এবং কি আছে সেটাই দেখবার জন্য। এখান থেকে আমি বাঁদিকে চলে যাব, ডান দিকে সোজা হচ্ছে একদম সোজা শিলিগুড়ির দিকে, আর এটা হচ্ছে পলাশের স্মৃতিসৌধ। এটা মোবাইলের ম্যাপে দেখে নিলাম, একদম পলাশীর মনুমেন্টের সোজা রাস্তা, আর এদিক ওদিক নেই, এটা একদম সোজা যে মনুমেন্টের রাস্তাটা শেষ হবে। পুরোটাই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, কাজে খুব সাবধানে যেতে হবে। এখানে গরু ছাগল সব কিছু রাস্তায় চলে, হাঁস মুরগি বলতে না বলতেই হাঁস চলে এসছে। যাই খুব সাবধানে পেরিয়ে এলাম। রাস্তার দুপাশে চাষের জমি, বাড়ি ঘর সবই আছে। চাষের জমিতে ধান পেকে রয়েছে, আর দুদিন পরে ধান উঠবে। 3 পরে এই রাস্তাতে এলে রাস্তার অর্ধেকটাই সব ধান সেদ্ধ করে শুকোতে দেবে। তখন এই রাস্তায় চলতে গেলে একটু অসুবিধাই হবে। গ্রামের রাস্তা হলো খুব ভালো রাস্তা, খুব সুন্দর পরিষ্কার রাস্তা। পলাশী মনুমেন্টের খুব কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ সময় নেই।
মনুমেন্টে চলে এসেছি। আমি এখান থেকে বেশ ভালো দেখতে পাচ্ছি। রাস্তাটা মনে হয় এখানেই শেষ হয়ে গেল, ধুলো দেখা যাচ্ছে। গাড়িটা আগে কোথায় পার্ক করা যায় সেটাই দেখতে হবে। একটা নিরিবিলি জায়গা দেখে একটা গাড়িটা রাখতে হবে। এখানেই গাড়িটা রেখে দিই, জায়গাটা নিরিবিলি আছে। এটাই পলাশীর মনুমেন্ট। সামনেই পরাজিত সিরাজদৌল্লা। ব্রিটিশদের বিজয়কে বিজয়স্তম্ভ বানিয়ে তাদের বিজয়কে স্মরণীয় করে রাখবার জন্য এই স্তম্ভটাকে তৈরি করা হয়েছে 1883 সালে। যে কাঠামোটি আমরা দেখতে পাচ্ছি বা দেখছি, যে কাঠামো দাঁড়িয়ে আছে, লর্ড কার্জনের পরবর্তী সময়ে এটিকে তৈরি করা হয়েছে। ভারতবর্ষ এখন স্বাধীন হয়েছে, কিন্তু পরাধীন ভারতের সেই স্মৃতিস্তম্ভ এখনও আমরা আমাদের বুকের মাঝে রেখে দিয়েছি। কিন্তু কেন? সিরাজদৌল্লা আমলে বা মোগলদের আমলে কে আমরা সত্যি স্বাধীন ছিলাম? তখনও আমরা পরাধীন ছিলাম এবং ব্রিটিশদের আমলেও পরাধীন ছিলাম। এটা আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগত মতামত। আমরা যারা হিন্দু সনাতন ধর্মকে বিশ্বাস করি তারা প্রত্যেকেই এটা আমার মতের সাথে নিশ্চয়ই একমত হবেন। যখন এই ব্রিটিশরা ছিল বা তার আগে মোগলরা ছিল, তার আগেও কিন্তু এই ভারতবর্ষ ছিল এবং সেই ভারতবর্ষের হিন্দু রাজারা এখানে বসবাস করতেন এবং তারাই দেশটা শাসন করতেন, চালাতেন। তখন ছিলাম আমরা স্বাধীন, কিন্তু তারপরে কিন্তু আমরা স্বাধীনতা হারাই। একবার মোগলদের কাছে হারিয়েছি, তারপরে ইংরেজদের কাছে, যারা 200 বছর আমাদের এখানে রাজত্ব করে গেল। রাস্তা একেবারে আলের পাশ দিয়ে। একমাত্র শুকনোর দিনে বা শীতকালের দিকে আসা সম্ভব। বর্ষাকালে এই রাস্তা দিয়ে আর ঢোকা যাবে না। চাষের জায়গা, চাষের জমি। সবসময় লিমিটেড জয়। এখন আমি মীর মদনের সমাধি দেখতে যাচ্ছি। মীর মদন ছিলেন সিরাজদৌল্লার একজন বিশ্বস্ত সেনাপতি। তারই সমাধি দেখতে যাচ্ছি। চারিদিকে মাঠ, একেবারে চাষবাস হচ্ছে। পুরো মাঠের মধ্যেই পলাশীর যুদ্ধটা হয়েছিল। সেই যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হন, মীর মদন মারা যান, সেনাপতি মারা যান। এবং সেই সালটা হচ্ছে 23শে জুন 1757 সালে মীর মদন যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। চারিদিকে ধুধুর প্রান্তর, আর সেই মাঠে চাষবাস হচ্ছে। এই মাঠের মধ্যেই যুদ্ধটা হয়েছিল। এখানেই মীর মদন মারা যায় এবং তার সমাধি এখানে দিয়ে দেওয়া হয়। তবে দেখলাম প্রত্যেকে, শুধু আমাদের এখানকার নয়, বিদেশি লোকজনও এসছে এই মীর মদনকে দেখবার জন্যে, তার বীরত্বকে সম্মান জানানোর জন্যে। এখানেই সিরাজদৌল্লা পরাজিত হন এবং এই দিন থেকেই পুরো ভারতবর্ষটা ইংরেজদের দখলে চলে যায় এবং আস্তে আস্তে পুরো ভারতবর্ষটাই তাদের দখলে নিয়ে আসে এবং আমরা পরাধীন হই। ইতিহাস যা বলছে তার মানে তো সেটাই দাঁড়ায়।
এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাইকে আমার অনুরোধ, আমার এই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।